পরবর্তীতে আক্রান্ত স্থান থেকে হানি ডিউ বলি আমরা। এটা এক প্রকার রস। এই রসটা বের হয়। এই রসটা যখন এখান থেকে বের হয় তখন এখানে আবার অতিরিক্ত বিভিন্ন প্রকার পোকার আক্রমণ হয় এবং নানা রকম ক্ষতিকর ছত্রাকের আক্রমণ হয়, যাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাটাক। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ ইসলাম ফজলে রাব্বি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, পেঁপে অত্যন্ত লাভজনক একটি সবজি ফসল এবং এটি পাকা পেঁপে হিসাবেও আমরা ফল হিসেবে খেয়ে থাকি। পেঁপে যারা চাষ করেন, বিশেষ করে বাণিজ্যিক ভাবে হোক বা নিজেদের বাসায় হোক, তারা অনেকে এই যে ছাত্রা পোকা আমরা যেটিকে বলি, অর্থাৎ পেঁপে গাছের পেঁপেতে দেখা যায় পেঁপের ডগা, অর্থাৎ যে অঞ্চলটায় পেঁপে ধরে এবং এই ডগার গোড়ার অংশ, পাশাপাশি অনেক সময় পেঁপের পাতাতেও কিন্তু আক্রমণ বেশি হলে তুলার মতো এক প্রকার সাদা রঙের ছোট ছোট এই ছাত্রা পোকার আক্রমণ দেখা হয়। এই ছাত্রা পোকাকে ইংরেজিতে বলা হয় মিলিবাগ। এই ধরনের পোকা এটি, এবং এটার আক্রমণে কিন্তু ফসল বেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে কিন্তু পেঁপের ফলন কমে যায়, পেঁপের গুণগত মানটাও কিন্তু অনেক বেশি নিচে নেমে যায়। শুধু এখানেই শেষ নয়, এই ধরনের মিলিবাগ বা ছাত্রা পোকা দ্বারা আক্রান্ত হলে পরবর্তীতে আক্রান্ত স্থান থেকে হানি ডিউ বলি আমরা। এটা এক প্রকার রস। এই রসটা বের হয়। এই রসটা যখন এখান থেকে বের হয় তখন এখানে আবার অতিরিক্ত বিভিন্ন প্রকার পোকার আক্রমণ হয় এবং নানা রকম ক্ষতিকর ছত্রাকের আক্রমণ হয়, যাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাটাক। এ ধরনের আক্রমণকে সেকেন্ডারি অ্যাটাক বলা হয়, অর্থাৎ একটা কিছুর আক্রমণ হওয়ার পরে যদি সেটার কারণে আবার আরো একটি আক্রমণ চলে আসে, তাকে সেকেন্ডারি অ্যাটাকটা বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আসলে আমরা গুরুত্ব না দিলেও অনেক বেশি ক্ষতি হয়ে দাঁড়ায়। তাহলে এটা কেন আক্রমণটা হয় এবং এটা প্রতিকারের জন্য কি করতে হবে সেটি আমাদের অবশ্যই জানতে হবে যদি আমরা পেঁপে চাষ করে লাভবান হতে চাই। হওয়ার কারণগুলোর মধ্যে কি কি রয়েছে গুরুত্বপূর্ণ কারণ? তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা যদি অধিক হয়, অনেক বেশি উষ্ণ তাপমাত্রা এবং আর্দ্রতার কারণে কিন্তু এই ধরনের মিলিবাগের বা ছত্রাক আক্রমণ দেখা যায়। যদি পেঁপে গাছের আশেপাশে আগাছা অনেক বেশি থাকে তাহলে আগাছার কারণে ওখান থেকেও এই রোগের উৎস হতে পারে। যদি সেখানে পিঁপড়ার উপস্থিতি দেখা যায়, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লাল পিঁপড়া বা কালো পিঁপড়া আপনারা দেখতে পারেন অনেক সময়, সে পিঁপড়া অনেক সময় এক জায়গা থেকে এই মিলিবাগ বা ছাত্রা পোকার ডিম বয়ে নিয়ে এখানে চলে আসে, সেখান থেকে এটা আক্রান্ত হতে পারে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ ইউরিয়ার ব্যবহার। সার হিসেবে আমরা অনেক সময় ব্যালেন্স সার প্রয়োগ না করে ইউরিয়ার মাত্রাটা বাড়িয়ে ফেলি। সেই ক্ষেত্রে অতিরিক্ত ইউরিয়ার ব্যবহারের কারণে কিন্তু এই ছাতা পোকা বা মিলিবাগের আক্রমণ হতে পারে। এখন যদি আমরা আমাদের গাছে এই ধরনের মিলিবাগ বা ছাতার পোকার আক্রমণ খেয়াল করি তাহলে কিন্তু আমাদের প্রাথমিক অবস্থাতেই কিন্তু এর চিকিৎসা করতে হবে। শুরুতে যদি আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা না নিই তাহলে পরবর্তীতে কিন্তু এই রোগটি অনেক বেশি ছড়িয়ে যাবে এবং সেকেন্ডারি অ্যাটাকের মাধ্যমে আরো অনেক পোকামাকড় ছত্রাকের দ্বারা সে আক্রান্ত হবে। এজন্য আমাদের শুরুতেই যেটা আমরা করতে পারি, যদি একদম প্রাথমিক পর্যায়ে আমরা খেয়াল করি, তাহলে আমরা এই ক্ষেত্রে সাবান গুলানো পানি বা ডিটারজেন্ট বলতে পারি আমরা, কাপড় কাচার জন্য যে ডিটারজেন্ট গুলো আমরা ব্যবহার করি সেই ধরনের ডিটারজেন্ট। এই ডিটারজেন্ট গুলো আমরা কতটুকু পরিমাণ দিতে পারি? প্রতি 10 লিটার পানিতে 2 থেকে 3 চা চামচ এরকম পরিমাণ ভাবে মিশিয়ে এটি আমরা স্প্রে করে দিলেই কিন্তু আহ, একবারের বেশি, অর্থাৎ 1 সপ্তাহ পরে, মানে 7 দিন পর দ্বিতীয়বার আবার দিতে হবে। এরকম করে 2-3 বার স্প্রে করে দিলে তখন এই মিলিবাগের আক্রমণটা থাকবে না, পোকাগুলো কিন্তু মারা যাবে ডিম সহ। আচ্ছা, এছাড়া আমরা কি দিতে পারি? আমরা নিম তেল ব্যবহার করতে পারি জৈব সার হিসেবে, মানে অর্থাৎ জৈব ছত্রাকনাশক হিসেবে কিন্তু বর্তমানে আমরা অনেকেই আহ, ব্যবহার করে থাকি। সরি, কীটনাশক হিসাবে, জৈব কীটনাশক হিসেবে নিম তেলটা আমরা অনেকেই কিন্তু এখন ব্যবহার করে থাকি। এজন্য আমরা হয় এরকম সাবান পানি বা ডিটারজেন্ট পানি দিতে পারি অথবা আমরা নিম তেল দিতে পারি। শুরু থেকেই আমরা এটি দিলে সহজেই কিন্তু এটি সেরে যাবে। যদি এর আক্রমণের মাত্রাটা একটু বেশি হয় তখন কিন্তু আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি কি গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোপ্রিড, ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশকটা আমাদের দেওয়া লাগতে পারে 1/2 থেকে 1 গ্রাম/লিটার এই মাত্রায়। আমরা থায়ামেথক্সাম গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি, সেটাও আমাদের প্রায় একই রকম মাত্রা লাগবে, অর্থাৎ 1/2 গ্রাম থেকে 1 গ্রাম/লিটার।
আমরা ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি। এটার মাত্রা ১.৫ থেকে ২ মিলি পার লিটার। এছাড়া আমরা কম্বাইন্ড কীটনাশক ব্যবহার করতে পারি। যদি আক্রমণের মাত্রা অনেক বেশি হয় তাহলে আমরা যেমন ল্যামডাসাইহ্যালোথ্রিন প্লাস থায়ামেথিক্সাম, এই ২ গ্রুপের কম্বিনেশনেও কিন্তু অনেক ধরনের এরকম কীটনাশক পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির। সেটি আমরা ওই মোড়কে নির্দিষ্ট যে মাত্রা আছে সেই মাত্রা অনুযায়ী ব্যবহার করলে এই রোগটি দূর হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, রোগটিকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিলে আমরা কিন্তু এখান থেকে মুক্তি পাবো এবং আরো অন্যান্য রোগগুলো সহজে আক্রমণ করতে পারবে না। এবং এভাবে কিন্তু আমরা অধিক বেশি পরিমাণে ফলন আমাদের পেঁপে থেকে পাবো। প্রিয় বন্ধুরা, পেঁপে অত্যন্ত লাভজনক একটি সবজি। আপনারা পেঁপে লাগিয়ে কিন্তু সারা বছর এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব হয়। অল্প সময়ের মধ্যে পেঁপেতে ফল আসে এবং সবজি হিসাবে কিন্তু পেঁপের দাম বাজারে অনেক ভালো। এমনকি পাকা ফল হিসেবেও ভালো দাম পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রকার হাইব্রিড পেঁপে লাগিয়ে থাকেন, দেশি পেঁপে লাগিয়ে থাকেন, বিভিন্নভাবে লাগিয়ে থাকেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন বা নতুন করে বাগান করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা একটি পেঁপের জাত, আমি যেটি নাম আগে পরেও আমার চ্যানেলে বলেছি বা বিভিন্ন সময় পোস্ট করেছি, সেটি হলো শাহী পেঁপে। এই শাহী পেঁপেটি আপনারা রোপণ করতে পারেন। এর বিশেষ কিছু ভালো ভালো বৈশিষ্ট্য রয়েছে। তার ১ নাম্বার যে বিষয়টি হলো ফলন অনেক বেশি, প্রচুর পরিমাণে ফলন হয়। এত বেশি ফলন কোন হাইব্রিড গাছেও আপনারা পাবেন না। একটা ফলের ওজনই দেখা যায় যে ৪, ৫, ৬, ৭ গ্রাম পর্যন্ত হতে পারে প্রতি একটি ফলের ওজন। আচ্ছা, তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি, খাটো খাটো গাছ। অর্থাৎ গাছ অনেক ছোট থাকা অবস্থায় দেখবেন যে মাত্র ১ ফিট উপর থেকেই পেঁপে ধরছে। আচ্ছা, তারপরে কি, এখানে ৬ থেকে ৭ বছর পর্যন্ত আপনি পেঁপে পাবেন। একবার যদি গাছ রোপণ করেন তাহলে দেখা যাবে ৬ থেকে ৭ বছর পর্যন্ত এখান থেকে আপনি পেঁপে হারভেস্ট করতে পারবেন, যেখানে কিন্তু হাইব্রিড গাছ লাগালে সেটি আপনার হচ্ছে না। একবার বেশি আপনি পেঁপে পাচ্ছেন না। তো এই যে ধরনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এবং পেঁপেটার মানটা অনেক ভালো হয়। এ সকল বৈশিষ্ট্য কিন্তু এই শাহী পেঁপেটা কিন্তু অদ্বিতীয়। এটার সঙ্গে কিন্তু অন্য কোনো পেঁপের তুলনা করা চলে না। এটি আপনারা চাষ করতে পারেন এবং এই পেঁপের চারা বা বীজ কেনার ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন। কারণ হচ্ছে কি, এটি আমাদের একটি লোকাল জাত। এটা কিন্তু আমাদের দেশি জাতের পেঁপে এবং এটি ওপেন পলিনেটেড। অর্থাৎ আশেপাশে যদি কোনো পেঁপে গাছ থাকে অন্য কোনো প্রজাতির, তাহলে কিন্তু এটি ক্রস হতে পারে এবং পেঁপে গাছের মান কিন্তু অনেক নিচে নেমে যেতে পারে। যেই কারণে দেখা যাবে যেই খামারে এই বীজটি উৎপাদন হবে, যেই খামার থেকে আপনি চারা বা বীজ নিবেন, দেখতে হবে যে যেই বীজটি যে খামার থেকে আনা হয়েছে সেই খামারের ১ থেকে ১.৫ কিলোমিটার অন্তত পক্ষে এরিয়ার মধ্যে কিন্তু অন্য কোনো পেঁপে গাছ থাকা যাবে না। তাহলে কিন্তু বীজের বিশুদ্ধতা বজায় থাকবে না। এবং অবশ্যই সেই বীজটি ভালো ফল থেকে সংগৃহীত হতে হবে। সুস্থ ফল, সুস্থ চারা এবং স্বাস্থ্যবান ফল থেকে, কোন প্রকার রোগ আক্রান্ত গাছ থেকে নেওয়া যাবে না। অনেকগুলো ক্রাইটেরিয়া মিলে কিন্তু বীজগুলো সংগ্রহ করতে হয়। তো আপনারা যদি এটা চাষ করতে চান তাহলে স্বল্প মূল্যে আপনারা আমার কাছ থেকে শাহী পেঁপের বীজ নিতে পারবেন এবং সেই বীজগুলো অবশ্যই অনেক উন্নত মানের হবে এবং যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি মাতৃগাছের এই বৈশিষ্ট্য অনুযায়ী এই বীজগুলোর বৈশিষ্ট্য কিন্তু অনেক বেশি ভালো থাকবে এবং ওই মাতৃগাছে যেরকম ভালো ভালো ফল ধরে আছে আপনারা কিন্তু এই বীজ থেকে একই ধরনের গাছ পাবেন এবং আপনারা অনেক ভালো মানের ফল এখান থেকে পাবেন। সেই ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার আমি লিখে দিচ্ছি, 01717000057। এই ফোন নাম্বারটিতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা পেঁপের জন্য প্রয়োজনীয় বীজ বা চারা সংগ্রহ করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। এবং আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকতে হলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।